রাস্তার ধারে একটা কুকুরকে মুমূর্ষু অবস্থায় দেখতে পেল। কুকুরটি যন্ত্রণায় ছটফট করছিল। আরে, এমন ভাবে কুকুরটিকে কে মেরেছে? এত সুন্দর বাচ্চাটা কার ক্ষতি করলো যে এমন ভাবে মেরেছে? যাই হোক, আমার আবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। কিন্তু কুকুরটিকে এভাবে রেখে যাওয়া আমার উচিত হচ্ছে না। আমি বরং কুকুরটিকে আমার সাথে বাড়ি নিয়ে যাই। সুস্থ হলে তবেই তাড়িয়ে দেব। বুড়ি কুকুরটিকে অনেক সেবা যত্ন করে সুস্থ করে তুলল। তোকে তো সুস্থ করে দিলাম, এবার যা বাছা, তোর মতো তুই চলে যা। আমার এখানে থেকে কিচ্ছু খেতে পারবি না। আমি তোকে কিচ্ছু খেতে দিতে পারবো না রে বাছা। এমন ভাবে ডাকিস না বাছা, চলে যা। শুধু শুধু আমার কাছে থেকে মায়া বাড়াস না। আমি নিজেই তো খেতে পাই না রে, তোকে আবার খাওয়াবো কি করে? যা, চলে যা বলছি। বুড়ির এই কথাগুলো শুনে কুকুরটি চলে গেল। কুকুরটি চলে যাবার পর সেদিন রাতে বুড়ির খুব জ্বর এলো। আহ, আর বুঝি বাঁচবো না। মাথার ভেতরটায় খুব জ্বালা করছে। আমাকে দেখার মতো তো দুকুলে কেউ নেই। আমি মরলেও কেউ দেখতে আসবে না। ও, আর মনে হয় বাঁচবই না। বুড়ি এই কথাগুলো বলতে বলতে জ্ঞান হারালো। এদিকে কুকুরটি বুড়ির বাড়ি ফিরে এসে দেখলো বুড়ির খুব জ্বর। বুড়িমার গায়ে তো জ্বর, মনে হয় জ্বরের ঘোরে জ্ঞান হারিয়েছে। তাড়াতাড়ি বুড়িমার মাথায় পানি দিতে হবে। কুকুর কলে গিয়ে মুখ দিয়ে পানি নিয়ে বুড়ির মাথায় দিল। বুড়িমা, একবার চোখ খোলো। তুমি তুমি আমার জীবন বাঁচিয়েছো। আমি কিভাবে তোমাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারি? একবার চোখ খোলো। এইবার একটু ভালো লাগছে। কে রে? কে দিল আমার মাথায় পানি? কে বাঁচালো আমাকে? আমি গো বুড়িমা, আমি তোমার মাথায় পানি দিয়েছি। তুই তুই আবার ফিরে এসেছিস কেন রে? তোকে না চলে যেতে বললাম? বুড়িমা, আমার যে কোথাও যাওয়ার জায়গা নেই। দয়া করে আমাকে তাড়িয়ে দিও না। তোমার সন্তান হলে কি তুমি এভাবে তাড়িয়ে দিতে পারতে? তা তো পারতাম না, কিন্তু আমার কাছে রেখে তোকে কি বা খেতে দেব বল? আমি একবার খাবো বুড়িমা, তবুও তোমার সাথে থেকে তোমাকে দেখতে পারবো। আমি যদি ফিরে না আসতাম তবে তোমার কি হতো বলো তো? তা তো তুই ঠিকই বলেছিস। তারপরেও যে একদিনে আমার মায়া পড়ে গেছে। তুই চলে যাবার পর তোর জন্য আমার খুব খারাপ লাগছিল রে বাছা। দয়া করে আমাকে তাড়িয়ে দিও না বুড়িমা। ঠিক আছে, আল্লাহ যখন আমাকে কোনো সন্তান দেননি, তবে আজ থেকে তুই আমার সন্তান। তুই কালু, আজ থেকে তুই আমার কালু। আজ থেকে তুমি আমার মা। আচ্ছা বলতো, তুই কুকুর হয়েও কথা বলতে পারিস কিভাবে? সে তো অনেক কথা মা, তবে শোনো। ও, এখন বুঝলাম কেন তুই ওই রাস্তার ধারে এমন করে পড়েছিলি। আমরা মানুষেরা সঠিক জিনিসকে সব সময় ভুল ভাবি। যাই হোক, তুমি যে আমাকে সন্তান হিসেবে মেনে নিয়েছো, এতেই আমি অনেক খুশি হয়েছি মা। হ্যাঁ রে বাবা, সারাদিন তো পেটে কোনো দানা পানি কিচ্ছু পড়েনি। চল, দুজনে মিলে 4টে মুখে দেই। কুকুরটি বুড়ির সকল কাজে সাহায্য করত। বুড়ি রান্না করতে আসলে পানি এনে দিত, জ্বালানি এনে দিত, এমনকি রাতের বেলা বুড়ির বাড়িও পাহারা দিত। একদিন রাতে চোর আসলো বুড়ির বাড়িতে চুরি করতে।
অসুস্থ থাকার কারণে অনেক দিন হলো বুড়ির বাড়িতে চুরি করিনি, কিন্তু আজ বুড়ির সব হাঁস মুরগি নিয়ে যাব। রোজ রোজ চুরি করতে আসতে আর ভালো লাগে না। চোর জানতো না যে বুড়ির বাড়িতে বুড়ির একটা কুকুর সন্তান আছে। সে চুপি চুপি পা টিপে বুড়ির মুরগির খামারে গিয়ে মুরগিগুলো বস্তার ভেতরে একটা একটা করে ভরতে লাগলো। হাঁস মুরগির ডাকে কুকুরটি এসে চোরের ওপর হামলে পড়ল। অনেক জ্বালিয়েছিস তুই আমার মাকে, আজ তোর রক্ষে নেই। তোর পা কামড়িয়ে আজ তোকে উচিত শিক্ষা দেব, যেন জীবনে আর চুরি করতে না পারিস। এ বলে কালু চোরের ওপর হামলে পড়ল। এরে বাবারে, এ পাগল কুকুর আমাকে মেরে ফেললো। কে কে আসো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। চোরের চিৎকার শুনে বুড়ি সহ আশপাশের সবাই বুড়ির বাড়িতে হাজির হলো। হারুন, তুই তুই এতদিন আমার বাড়ি চুরি করেছিস, হতচ্ছাড়া। তুই জানতিস না দুকলে আমার কেউ নেই, তুই কোন মুখে আমার বাড়িতে চুরি করিস? এই গ্রামে কোনো কিছু রেখে শান্তি নেই। আজ যখন একে পেয়েছি, বেটাকে ধরে সবাই কায়দা মতো উত্তম মধ্যম দিয়ে দেই, বেটা যেন আর চুরি করতে না পারে। আমার অনেক বড় ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আমি আর জীবনে চুরি করব না। আচ্ছা যা, এবারের মতো তোকে ছেড়ে দিলাম। আর জেনে রাখ, জীবনে আর কোনোদিনও চুরি করবি না। যা, এবারে বাড়ি ফিরে যা। বুড়িমা, এই কথা বলা কুকুরটা তোমার? হ্যাঁ, কদিন আগে গ্রামের সবাই ওকে ভুল বুঝে মেরে ফেলে রেখেছিল। আমি ওকে সুস্থ করেছি। আর আমার তো কেউ নেই, ও আমার সন্তানের মতোই আমার সাথে থাকবে যতদিন আমি বেঁচে আছি। কালু বাবা, তুই আছিস বলেই আজ বড় বাচ্চা বেঁচে গেলাম, না হলে ওই হারুন চোর আজ আমার সব হাঁস মুরগিগুলো নিয়েই যেত। ভাই, এবার মাছগুলো বড় হলে ঘরের চালটা ঠিক করব। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস। এই মাছগুলোই তো আমাদের সম্বল। ভাই, তুমি এখন থাকো, আমি মাছের খাবার নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যা, তবে তাড়াতাড়ি চলে আসিস কিন্তু। কি রে পলাশ, কি করছিস পুকুরে? আরে জমিদার বাবু যে, তা হঠাৎ এইখানে? কেন রে, আমি কি এসে ভুল করলাম? না না, তা হবে কেন? আপনি আমাদের জমিদার বাবু, আপনি এখানে এসেছেন, এতে আমি নিজেকে ধন্য মনে করেছি। আহ 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 তা পলাশ, শুনলাম তোরা দুই ভাই নাকি মাছ চাষ করা শুরু করেছিস। হ্যাঁ জমিদার বাবু, এই আর কি। তা শোন পলাশ, বলি কি, আমাদের উত্তর মাঠের যে বড় পুকুরটা আছে না, তোরা ওই পুকুরে মাছ চাষ কর, তাতে তোদেরও কিছু হলো আর আমারও কিছু হলো। কিন্তু জমিদার বাবু, ওই পুকুরে তো কোনো মাছ থাকে না, সবাই তো ভুতুড়ে পুকুর বলে। হ্যাঁ, এর জন্যই তো পলাশকে এই পুকুরটা বর্গা দিচ্ছি। ওরা দুই ভাই এই পুকুরের আসল রহস্য ঠিক উদ্ঘাটন করতে পারবে। কি পলাশ, পারবি না? হ্যাঁ, একবার চেষ্টা করে দেখি ভাগ্যে কি আছে। আর ঠিক আছে, তাহলে আমি এখন যাই। আর সুমন, চল। এজন্যই বলে, উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। যাই যাই, বাড়িতে গিয়ে সুজীবকে খবরটা জানাই। এ কি ভাই, তুমি বাড়িতে চলে আসলে যে? হ্যাঁ রে, তোর যেতে দেরি হচ্ছিল, তাই চলে এলাম। তা মাছের খাবার পরে দেয়া যাবে। শোন, তুই চলে আসার পর জমিদার বাবু এসেছিল।
হঠাৎ জমিদার বাবু এসেছিল কি মনে করে? ওই উত্তর মাঠের পাশে যে একটা পুকুর আছে না, ওই পুকুরে মাছ চাষ করার কথা বলতে এসেছিল। বলো কি ভাই, গ্রামের লোকেরা বলে ওই পুকুরে নাকি ভূত আছে। আরে ধুর, এসব কথা বাদ দে তো। একবার ভাব, আমরা যদি ওই পুকুরে মাছ চাষ করি তাহলে কত টাকা ইনকাম হবে। তুমি যেহেতু ঠিক মনে করেছো তাহলে ঠিকই আছে। তাহলে চল পুকুরটা দেখে আসি। এই সন্ধ্যাবেলা ওইখানে যাওয়াটা ঠিক হবে না ভাই, আমরা বরং কাল সকালে যাব। তুই সব সময় একটু বেশি বেশি ভয় পাস। আচ্ছা ঠিক আছে, তাহলে ঘরে চল। পলাশ, সজীব, তোরা কি মাছের পোনা ছাড়তে শুরু করেছিস? হ্যাঁ জমিদার বাবু, এই পোনা নিয়ে আসলাম মাত্র। শোন পলাশ, তোকে একটা কথা বলতে ভুলে গেছি। এই পুকুরে মাছ দিলে মাছ পাওয়া যায়, আজকে মাছ দিলে কালকে এসে দেখা যায় মাছ না। ভাই, তোকে না বলেছিলাম এই পুকুরে কোনো একটা ঝামেলা ঠিকই আছে। এটাই তো শুনছি রে, গ্রামের লোকেরা তো এই কথাই বলে। পলাশ, তুই এই গ্রামের খুব সাহসী ছেলে, এজন্যই তোর কাছে এই পুকুরটাকে দিচ্ছি। তুই দেখ কি করা যায়। বুঝেছি। আচ্ছা আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখি কি করা যায়। আচ্ছা তাহলে তোরা সাবধানে কাজ করিস। সময় চল, আমরা বাড়িতে যাই। আমি মাছ খাবো, মাছ এনে দে আমাকে, মাছ এনে দে। ও মা, মনিকে তো মনে হয় মেছো জিনে ধরেছে। তুমি বরং বিল্লাল সাধুকে খবর দাও, সে সেই জিনকে তাড়ানোর ব্যবস্থা করে দেবে। কি কি বললি? আমাকে তাড়াবে এই বিল্লাল সাধু? দাঁড়া দাঁড়া, আমি দেখাচ্ছি মজা। না মা না, আমি কোথাও যাচ্ছি না। তুই আমার মেয়েটার কোনো ক্ষতি করিস না। ওরে বাবারে, এই চলো চলো, এ যে অনেক ভয়ঙ্কর। ওগো, এখন কি করবে? এই জিনটা এভাবেই আমার মেয়ের উপর ভর করে থাকলে যে মেয়েটার কোনো একটা ক্ষতি করে ফেলবে। কি করব রানু, কি করব? কিছুই যে মাথায় আসছে না। আমি যে বাড়ি থেকে বের হতে পারছি না। ভাই, মাছের পোনা তো ছাড়লাম, কিন্তু কাল গিয়ে মাছ কি দেখতে পারবো? আরে তুই তোর মাথা থেকে এসব ভূত টুতের কথা ঝেড়ে ফেলে দে তো, অনেক রাত হয়েছে। চল ঘুমিয়ে পড়ি, সকালে পুকুরে মাছের খাবার দিতে যেতে হবে। ভাই, ও ভাই, ওঠ ওঠ, দেখ বাইরে কি বৃষ্টি হচ্ছে। কে কে? দেখ না ভাই, বাইরে যা বৃষ্টি হচ্ছে তাতে মনে হয় পুকুরের সব মাছ বের হয়ে যাবে। রে, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। চল চল, এখনই পুকুর পাড়ে যেতে হবে। পুকুরে গিয়ে পুকুরের পানিগুলো বের করতে হবে। ভাই, এই ঝড় বৃষ্টির মধ্যে পুকুর পাড়ে যাবে? হ্যাঁ রে, না গেলে তো সর্বনাশ হয়ে যাবে। আমার খুব ভয় করছে ভাই, শুনেছি এই ঝড় বৃষ্টির রাতে নাকি ভূতেরা বেশি বের হয়। আরে আমি আছি তো, ভয় কিসের তোর? হ্যাঁ হ্যাঁ, তুমি আছো বলেই তো সাহস পাই।
তারপরেও কেমন যেন ভয় ভয় লাগছে ভাই। ভ্যাতেরি, চুপচাপ হাঁট তো। আর যদি কোনো শব্দ শুনতে পেলি? শব্দ? কিসের শব্দ রে? আমি তো কোনো শব্দ শুনলাম না। ভাই আস্তে খেয়াল করে শোন, কেমন যেন খাওয়ার শব্দ হচ্ছে, মনে হচ্ছে কি হাউ মাউ করে খাচ্ছে। হ্যাঁ রে, এইটা তো খাওয়ারই শব্দ, কিন্তু এত জোরে জোরে শব্দ করে কি খাচ্ছে? শব্দটা কেমন যেন পুকুরের দিক থেকে আসছে। হ্যাঁ রে, তাই তো মনে হচ্ছে। চল তো গিয়ে দেখি। ভাই আমার খুব ভয় করছে, আমি যাব না। আরে ভয় কিসের, আমি তো আছি। চল চল আমার সাথে। এ কি দেখছি আমি? ওটা কে? ভাই ওটা তো মনে হচ্ছে রায়হান কাকার মেয়ে মনি। মনি? কিন্তু এত রাতে এই পুকুরে নেমে কি করছে ও? দেখছো না কিভাবে কাঁচা মাছগুলো পানির মধ্যে থেকে উঠাচ্ছে আর খাচ্ছে। আরে তাই তো দেখছি। ভাই আমার কাছে কিচ্ছু সুবিধার মনে হচ্ছে না, চলো চলো এখান থেকে, চলো না, চলো যাই। আরে আমারও কিচ্ছু ঠিক মনে হচ্ছে না। চল জলদি বাড়িতে যাই, কালকে এসে দেখা যাবে। কি রে রায়হান, কি ভাবছিস? যাবি না? যাবি না বিল্লাল সাধুর কাছে? আমি যে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, তুই এখানে আসলি কিভাবে? চলে যা, চলে যা বলছি। এই বিল্লাল যখন এসেছে, তোকে এই এলাকা না ছাড়িয়ে এখান থেকে যাবে না। না না, তুই আমার কিছুই করতে পারবি না, কিছু না। পলাশ, সজীব, যা ওকে ধরে নিয়ে আস আর আমার সামনে নিয়ে এসে বসা। বিল্লাল, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। চলে যাচ্ছি আমি, আমি এখনই চলে যাচ্ছি। নিশ্চয় নিশ্চয় ছেড়ে দেব, তবে কথা দিতে হবে আর কোনোদিনও এই গ্রামের মানুষকে ভয় দেখাতে পারবি না, আর এই গ্রাম থেকে অনেক দূরে চলে যাবি। হ্যাঁ হ্যাঁ, আমি ওয়াদা দিচ্ছি, আমি আর কোনোদিন ওই গ্রামে ফিরে আসবো না। এই গ্রাম থেকে কোনো মাছ চুরি করে খাবো না এবং ভয়ও দেখাবো না। ঠিক আছে, তাহলে যা। আর কোনো ভয় নেই, ওই বজ্জিনটা এই গ্রাম ছেড়ে চলে গেছে। ধন্যবাদ বাবা, তুমি আমাদের অনেক বড় উপকার করলে। আমি তাহলে চলি রে, প্রয়োজন পড়লে আমাকে খবর দিস, আমি অবশ্যই চলে আসবো। বাবা, আজ কি গ্রামে অনেকগুলো হাতি এসেছিল? হ্যাঁ এসেছিল। আর তুমি যে চাকরির জন্য গ্রামের মহাজনের কাছে গিয়েছিলে,
সেটার কি খবর? সে বলেছে এখন তার কোনো কর্মচারীর দরকার নেই, 1 মাস পর দেখা করতে বলেছে। 1 মাস করে 1 বছর হয়ে যাচ্ছে। তোমাকে এখন শুধু 1 মাসেরই সময় দেব। এরপরে যদি তুমি কোনো চাকরি জোগাড় করতে না পারো, তাহলে তোমার থালে ডাল আর রুটি কিছুই থাকবে না। বুঝতে পেরেছো? বাবা আমার উপর অনেক রাগ করেছে, তাই না মা? রাগ তো করবেই বাবা। তুই এত বড় হওয়ার পরেও কোনো কাজ কর্ম যে করিস না, তারও তো বয়স হয়েছে। এখন ঘরের পুরো খরচ চালানো তার একার পক্ষে আর সম্ভব হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে যতদিন আমার চাকরি হচ্ছে না আমি জঙ্গল থেকে কাঠ কেটেই তা বাজারে বিক্রি করব। হ্যাঁ বাবা, তোর যেটা ঠিক মনে হয় তুই তাই কর। কোন গাছের ডালটা কাটবো, কোনটা কোনটা? আরে ওই গাছের পেছনে ওটা কি নড়ছে? আরে ও এখানে একা কেন? ও আচ্ছা, কাল রাতে সে তার দলের সাথে মনে হয় জঙ্গলের বাইরে চলে এসেছিল, আর গ্রামের মানুষ যখন হাতিগুলোকে তাড়িয়েছিল তখন মনে হয় ও তাদের সাথে যেতে পারেনি। নিজের মা বাবা থেকে আলাদা হয়ে কত মন খারাপ করে বসে আছে। আসো আসো, এখানে আসো। এর মানে ও আমাকে দেখে একদম ভয় পাচ্ছে না। যাও যাও, তুমি জঙ্গলের ভিতরে চলে যাও। যাও, তুমি ঠিক তোমার মা বাবাকে খুঁজে পাবে। যাও যাও, যাও যাও, তুমি জঙ্গলের ভিতরে চলে যাও। যাও যাও, তুমি তোমার মা বাবাকে ঠিক খুঁজে পাবে। যাও যাও, আমি চলে যাচ্ছি, আমি এখন যাই। হ্যাঁ, যাও যাই, আমি যাই, তুমি যাও যাও। আরে তুমি আমার হাত ধরে রেখেছো কেন? আরে ছাড়ো ছাড়ো ছাড়ো, আমার বাসায় যেতে হবে। আরে ছাড়ো ছাড়ো, আমাকে যেতে দাও। আচ্ছা, তাহলে তুমি আমাকে ছাড়বে না। আচ্ছা তাহলে চলো, তুমি আমার সাথে চলো, আমার বাসায় চলো। ঠিক আছে ঠিক আছে, চলো চলো চলো, আমরা দুজনেই আমার বাসায় যাই। কাল খাবারের সময় তোমার ছেলেকে এত কঠিন কথা বলা উচিত হয়নি। কাল আমি অনেক বকাঝকা করেছি, তাই তোমার ছেলে আজকে কাঠ কেটে 2 পয়সা উপার্জন করার চিন্তা ভাবনা করেছে। না হলে পুরো দিন তো শুধু এভাবেই কাটিয়ে দেয়। মা মা, এদিকে আসো, দেখো আমি কি নিয়ে এসেছি। মা মা। আহা, এমন কি নিয়ে এসেছে ও এত ডাকাডাকি করছে? হ্যাঁ হ্যাঁ, এটা কি নিয়ে এসেছিস? এটা কি? হ্যাঁ, এটা হাতি মা, এটা হাতি। এটা অনেক ছোট একটা হাতির বাচ্চা। আরে আরে, তুই এটা কোথায় পেলি? জঙ্গলে মা, মনে হয় ও ওর মা বাবাকে হারিয়ে ফেলেছে। জানো মা, আমার না ওকে দেখে অনেক মায়া হয়েছে, তাই আমি ওকে সাথে নিয়ে এসেছি। ও না আমাকে ছাড়ছিলই না, তাই আমি ওকে সাথে করিয়ে নিয়ে এসেছি। তোমার বেকার ছেলের এখন হাতি পালার শখ হয়েছে। হাতির খোরাক কত জানো তুমি? কে নিয়ে আসবে এত খাবার ওর জন্য? আমি নিয়ে আসবো ওর জন্য খাবার। জঙ্গল থেকে ডালপালা, গাছ, পাতা, কলা সব নিয়ে আসবো ওর জন্য। কিন্তু বাবা, ওকে তুমি তাড়িয়ে দেওয়ার কথা বলো না। ও ওর মা বাবাকে হারিয়ে অনেক দুঃখী হয়ে গিয়েছে। তোমার যেটা ঠিক মনে হয় তুমি তাই করো। শোনো মুন্না, তুমি এখন থেকে এখানেই থাকবে। কাল আমি বাঁশ, খ্যার এবং রশি দিয়ে তোমার জন্য একটা ছাদ তৈরি করে দেবো, ঠিক আছে? নাও, এখন তুমি এই নরম পাতাগুলোকে খাও, আমি পরে তোমার জন্য কলা গাছ এনে দেবো, ঠিক আছে? ও আচ্ছা বাচ্চু, তাহলে তুমি খাবে না, না? আমার সাথে তুমি বদমাশি করছো, পাতা দিয়ে তুমি আমাকে সুরসুরি দিচ্ছ না? দাঁড়াও দাঁড়াও, আমিও তোমাকে সুরসুরি দিচ্ছি। এই দেখো এই দেখো, কেমন লাগছে? কেমন কেমন লাগছে? কেমন, বলো বলো বলো।
আরে বাহ, সুরসুরি দেওয়ার পর তুমি তো একদম মানুষের মতো হাসতে পারো। আরে মুন্নার সুর থেকে এটা কি পড়লো? আরে এটা তো হীরা। মা, মা, বাবা, বাবা। কি হয়েছে? তুই এরকম চেঁচাচ্ছিস কেন? এই দেখো। এটা তো হীরা। তুমি কোথায় থেকে পেলে এটা? আমি যখন মুন্নাকে সুরসুরি দিচ্ছিলাম, ওর সুর থেকে এই হীরাটা বের হয়েছে। হাতি হাসলে হীরা বের হয়, এরকম অদ্ভুত কথা তো আমি কখনো শুনিনি। আমার কথায় তোমরা কেউ বিশ্বাস করলে না, না? এই দেখো, এই দেখো। দেখো দেখো কত হীরা, দেখো দেখো কত হীরা পড়ছে। বাবা, মা, বাবা, মা, দেখো দেখো। এরপর থেকে ওদের পরিবারে আর কোনো অসুবিধা রইল না। ওই হিরেগুলোকে বেচে ওরা পাকা ঘর তুলে ফেললো ও মুন্নার সাথে সারাদিন কাটাতে লাগলো। ও মুন্নাকে গোসল করাতো, খাইয়ে দিত, সারাদিন ওর সাথে খেলতো। এরই মধ্যে ওর ছোটবেলার বন্ধু শঙ্কর ওর সাথে দেখা করতে এলো। আরে কিছু মাসের মধ্যে বাদলের ঘর তো পুরাই বদলে গেল। ছোট ঘরের বদলে ও তো অনেক বড় দালান করে ফেলেছে। আর এটা কি, ও তো হাতিও পালছে। আরে বাদল, কেমন আছিস তুই? কেমন আছিস আমার ভাই? আরে শঙ্কর, অনেকদিন পর আসলি। আয় আয়, আমরা সবাই অনেক ভালো আছি। ওটা তো আমি দেখতেই পারছি। নতুন নতুন ঘর, আবার হাতিও কিনেছিস, অনেক কিছুই তো করেছিস। আরে না না ভাই, এটা আমি কিনিনি, এটা তো জঙ্গল থেকে পেয়েছি। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। জানো, আমার এই মুন্নার কাছে না অনেক অদ্ভুত শক্তি আছে। শক্তি? কেমন শক্তি? কেমন শক্তি? বল 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 বল, কেমন শক্তি? আরে এই কথা ছাড় না। ও আচ্ছা, তোর আমার উপর ভরসা নেই না? তাহলে ঠিক আছে, আমি এখনই চলে যাব। তোর তো আমার উপর ভরসা নেই না? আরে না না, তুই তো আমার ছোটবেলার অনেক ভালো বন্ধু, আমি তোর উপর কেন ভরসা করবো না? তাহলে কি ব্যাপার, বল বল না। হ্যাঁ হ্যাঁ, বলছি, কিন্তু তুই কাউকে এই কথাগুলো বলিস না কিন্তু। দাঁড়া, এখনই দেখাচ্ছি। আরে তুই যে কি বলিস না, আমি কাউকে কিছু বলবো না। তুই বল বল, আমাকে বল ব্যাপারটা কি, তুই বল না, আমাকে বল। পাগল কোথাকার, তুই আমাকে সন্দেহ না করে নিঃসন্দেহে আমাকে বলতে পারিস। আমি কাউকে বলবো না, বল বল, তুই আমাকে বল। দাঁড়া, এখনই দেখাচ্ছি। আরে এগুলো তো হীরা। তো এখন বুঝতে পেরেছিস আমার মুন্নার শক্তি? বুঝেছি, সব বুঝে গেছি। এই হাতিটার কারণেই ওরা এত বড় লোক হতে পেরেছে। কিন্তু এখন এই হাতিটা আমার লাগবে। আরে ভাই, মুন্নার শক্তি দেখে কোন চিন্তায় পড়ে গেলি? কিছুদিন আমাদের বাড়িতে থাকবি তো? আরে এতদিন পর এসেছি, 2-4 দিন তো তোদের বাসায় আমি থাকবোই। আর খালার হাতে একটা মাঝে তার নৌকায় করে মানুষকে এপার থেকে ওপারে দিয়ে আসতো। তিনি গরিব এবং অসহায় মানুষদের কাছ থেকে কোনো টাকা নিতেন না। এমনকি তিনি এতটাই সৎ ছিলেন যে কাউকে মিথ্যে বলে কখনো সে তার নৌকায় ওঠাতেন না। কিন্তু পাশেই যে কয়টা মাঝি ছিল তারা সবাই লোকদের মিথ্যে বলে তাদের নৌকায় ওঠাতো। এতে করে তার কোনো রকমে সংসার চলত। আজ বাড়িওয়ালা এসেছিল, আবার কিছু পাওনাদারও এসেছিল। তারা কি বলে গেল জানো? শোনো নূপুর, তোমাদের কিন্তু এই মাস নিয়ে 6 মাস হবে। কোনো মাসের টাকাই তো তোমাদের থেকে আমি পাচ্ছি না। তোমার স্বামীকে বলে দিও, কাল সন্ধ্যা পর্যন্তই ওর কাছে সময় আছে। যদি ভালোই আমার পুরো 6 মাসের টাকা পরিশোধ না করা হয়, তাহলে আমি তোমাদের ধাক্কা দিয়ে এই বাড়ি ছাড়া করব, আর তোমাদের নৌকা আমি আত্মসাৎ করব। আমিও আমার টাকা চাই। এই নিয়ে 3 মাস হয়ে গেল।
আমি আর কোনো সময় দেব না, আমিও কাল সন্ধ্যাবেলা আসব। তারপর মাঝি সেই নৌকার ধারেই মন খারাপ করে বসে রইল। তখনই হঠাৎ এক বৃদ্ধ তাকে বলল, বাবা, আমাকে একটু নদীর ওই পারে পৌঁছে দেবে? হ্যাঁ দাদু, অবশ্যই পৌঁছে দেব, কিন্তু 200 টাকা লাগবে। হ্যাঁ বাবা, 200 টাকা। কিন্তু আমি তো শুনেছি তুমি গরিব বৃদ্ধ মানুষদের কাছ থেকে কোনো টাকা নাও না, তাহলে তুমি এখন টাকা চাচ্ছ? দাদু, আমি অনেক বড় বিপদে আছি, তাই আপনার কাছ থেকে 200 টাকা চাচ্ছি। বাবা, আমি গরিব অসহায় মানুষ, আমি এত টাকা কি করে পাবো? তুমি দয়া করে আমাকে একটু ওই পারে দিয়ে আসো না বাবা। বুড়োর কথা শুনে মাঝির অনেক দয়া হলো, তাই সে কোনো কথা না বাড়িয়ে তাকে বিনা পয়সায় ওই পারে যাওয়ার জন্য নৌকায় তুলল। মাঝপথে হঠাৎ বৃদ্ধা বলল, বাবা, আমি গন্তব্যে পৌঁছে গেছি, তুমি আমাকে এখানেই নামিয়ে দাও। দাদু, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি তো এখন ওই পারে পৌঁছাননি, তাহলে আপনি হঠাৎ নামার কথা কেন বলছেন? আরে বাবা, আমি যা দেখছি তুই তা দেখছিস না, তুই কোনো কিছু ভাবিস না, আমাকে তুই এখানেই নামিয়ে দে। আরে দাদু, এসব কি বলছেন? এখানেই নামিয়ে দেব? মাঝি রাজি না হওয়াতে বৃদ্ধ লোকটি একটু পরেই পানিতে ঝাঁপ দিল। এটা দেখে মাঝি ভয়ে কাঁপতে লাগলো। এই বুড়ো তো পানিতেই ঝাঁপ দিল, এখন কি হবে? পারে সবাই তো দেখেছিল যে এই বুড়োটা আমার নৌকে উঠেছিল। এখন বুড়ো মরলে তো আমার ঘাড়েই সব দোষ আসবে। এখন কি করি? তাই সে আর দেরি না করে সাথে সাথে পানিতে ঝাঁপ দিল। মাঝি ঝাঁপ দেওয়ার সাথে সাথে দেখতে পেল সে একটি ছোট্ট পুকুরের মধ্যে আছে, আর পুকুরটা একটা সোনার পুকুর। সে কিছুই বুঝতে পারল না। পুকুর থেকে উঠে দেখতে পেল একটা কাক পানির জন্য কাতর হয়ে গেছে। সে মাটিতে গড়িয়ে পড়েছে এবং পানি পানি করছে। মাঝি সাথে সাথে পানি নিয়ে এসে কাককে খাওয়ালো। কাকটি তাতে প্রাণে বেঁচে গেল। তখন কাকটি সন্তুষ্ট হয়ে বলল, মাঝি ভাই, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি সামনে সেই সোনার পথ দিয়ে এগোতে থাকো, তুমি রাজমহল পর্যন্ত পৌঁছে যাবে। কাক ভাই, আমি এটা কোথায় এসে পড়লাম? আমি তো কিছুই বুঝতে পারছি না। মাঝি ভাই, আপনি অনেক ভালো একটা মানুষ, আপনার কোনো চিন্তা করতে হবে না। আপনি সেই সোনার রাস্তা দিয়ে এগোতে থাকুন, আপনার জন্য ভালো কিছুই আছে। তারপর মাঝিটি একটু দূরে যেতে না যেতেই একটি ফল গাছ দেখতে পেল। সেখানে একটা ফল তাকে বলল, মাঝি ভাই, তোমার খিদে পেলে তুমি আমাকে খেতে পারো। না না, আমি তোমাকে খেতে পারবো না, কারণ আমার দুনিয়ায় কোনো ফলই কথা বলতে পারে না। কিন্তু তুমি তো কথা বলছো, আমি তোমাকে খেতে পারবো না। যদি আমার দুনিয়ায়ও ফল কথা বলতো, তাহলে আমি তাদেরকেও খেতাম না। মাঝির এমন কথা শুনে ফলটি অনেক খুশি হয়ে গেল এবং ফলটি বলল, মাঝি ভাই, তুমি সোনার পথ দিয়ে এগোতে থাকো, তুমি রাজমহল পর্যন্ত পৌঁছে যাবে। তারপর কিছুক্ষণের মধ্যেই সোনার পথ দিয়ে এগোতে না এগোতেই রাজমহল পর্যন্ত পৌঁছে গেল। তখন পেছন থেকে একটা হাত তার কাঁধে রাখল। মাঝি পেছনে তাকিয়ে দেখল সেই বৃদ্ধটাই এখানে আছে। দাদু, আপনি আমাকে কোথায় নিয়ে এসেছেন? আমি তোকে অনেক দিন যাবৎ খেয়াল করছিলাম, তুই অনেক মন খারাপ করে নদীর পাশে বসে থাকবি, তাই আমার কাছে মনে হচ্ছিল তুই অনেক বিপদে আছিস, তাই আমি তোকে আমার দুনিয়ায় নিয়ে আসলাম। আর তুই অনেক সৎ একটা লোক, তাই আমি তোকে সাহায্যের জন্য এখানে নিয়ে আসলাম। তুই একটু চল আমার সাথে। তারপর রাজমহলের ভেতরে গিয়ে দেখতে পেল সেখানে অনেক স্বর্ণমুদ্রা কানায় কানায় ভরে আছে। নে, এখান থেকে তুই যত চাস এই স্বর্ণ মুদ্রা নিতে পারিস, কিন্তু মনে রাখবি, তুই যখন চাবি তুই তখনই আমার এই দুনিয়ায় আসতে পারবি, কিন্তু কখনো কাউকে আমার এই দুনিয়ার ব্যাপারে কিছু বলতে পারবি না, এমনকি তোর স্ত্রীকেও না। যদি কখনো তুই কাউকে আমার এই দুনিয়ার কথা বলিস,
তাহলে তোর জন্য এই দুনিয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। এটাই এই দুনিয়ার নিয়ম। তারপর একটা ব্যাগ ভরে মাঝি অনেক স্বর্ণমুদ্রা নিয়ে নিল। তারপর সে আবার ওই স্বর্ণের পানিতে ডুব দিল এবং ডুব দেওয়ার সাথে সাথে মাঝি তাকে নৌকায় ফিরে পেল। তারপর মাঝি তার বাড়িওয়ালার সমস্ত টাকা পরিশোধ করে দিল এবং সাথে সাথে পাওনাদারেরও সব টাকা পরিশোধ করে দিল। একদিন তার স্ত্রী তাকে এসে বলল, তুমি আমাকে আজ পর্যন্ত বললে না তুমি ওই স্বর্ণমুদ্রাগুলো কোথায় থেকে পেয়েছিলে, আর তুমি মাঝে মাঝেই কিছুদিনের জন্য হঠাৎ কোথায় চলে যাও, তারপর আবার ফিরে এসো কতগুলো স্বর্ণমুদ্রা নিয়ে। আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখো নূপুর, তোমাকে আমি আগেও বলেছি আমি এই সম্পর্কে কিছুই বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি জানি তুমি কখনো কোনো খারাপ কাজ করে তো কোনো টাকা উপার্জন করবে না। পন্থাটা হয়তো ভালোই হবে, আর তুমি যদি একান্তই না বলতে চাও তাহলে হয়তো আমার না জানাটাই ভালো হবে। অনেক দিন আগের কথা। এক গ্রামে এক দম্পতি দুজনেই ধানের খেতে কাজ করত। তাদের একটি মেয়ে ছিল। খুবই সুখে শান্তিতে দিন কাটছিল তাদের। প্রতিদিন অতি সকালে ঘুম থেকে উঠে ওই দম্পতি রান্না বান্না খেয়ে সেরে কৃষিকাজের জন্য বেরিয়ে পড়ত। মেয়েটিকে রেখে যেত ঘরে। সে ঘর পাহারা দিত আর ঘরের খুঁটিনাটি কাজ করত। সন্ধ্যায় মা বাবা ফিরে আসত। একদিন তারা মেয়েকে ধান শুকাতে বলে দেয়। বাবা মা বেরিয়ে যাওয়ার পর তাদের নির্দেশ মতো পাশে বসে সে পাহারা দিতে লাগলো যাতে কোনো পশু পাখি খেতে না পারে। ধান যখন শুকিয়ে এসেছে, তুলতে যাবে এমন সময় হঠাৎ কোথা থেকে একটা সাদা আর একটা হলুদ টিয়া ধানের উপর এসে বসল। একটা দুটো করে এক নিমিষে সব ধান কে শেষ করে ফেললো। মেয়েটি তাদেরকে অনেক নিষেধ করে বলল, লক্ষ্মী টিয়ারা, তোমরা ধান খেও না। বাবা মা ফিরে এসে ধান না দেখলে আমাকে মেরে ফেলবে। আমরা একটু খাবো, মা বাবা বকলে আমাদের কাছে চলে এসো। সন্ধ্যায় মা বাবা ফিরে এসে ধান না দেখে মেয়েকে ভীষণ বকুনি দিল। তারা মনে করলো যে সে নিশ্চয়ই পাহারা দেয়। পরদিন তার মা বাবা আবার তাকে ধান শুকাতে দিয়ে সেদিনও একই ঘটনা ঘটল। সেদিন মা বাবা মেয়েকে অলস ভেবে ভীষণ মারধর করল আর মেয়েকে সাবধান করে বলল, আবার যদি টিয়াদেরকে ধান খাওয়াস তাহলে তোকে মেরে তাড়িয়ে দেব। তার পরদিনও ধান শুকাতে দিয়ে গেল। মেয়েটি শত চেষ্টা করেও টিয়াদেরকে বারণ করে ধান রাখতে পারল। সে বসে কাঁদতে লাগলো। মা বাবা ফিরে এসে বুঝতে পারলো একই ঘটনা। এতে আর কোনো ভুল নেই। যে কথা সেই কাজ। মেয়েকে সাথে সাথে তাড়িয়ে দিল। মেয়েটি তখন কাঁদতে কাঁদতে টিয়াদের সন্ধানে বেরিয়ে পড়ল। অচেনা পথে যেতে যেতে যখন ক্লান্ত হয়ে পড়ল, তখন একজন রাখালের দেখা পেল। মেয়েটি রাখালকে জিজ্ঞেস করলো, রাখাল ভাই, তুমি কি সাদা টিয়া হলুদ টিয়ার দেশের সন্ধান দিতে পারো? হ্যাঁ, আমি জানি, আমি তোমাকে বলে দিচ্ছি, কিন্তু তোমাকে তো অনেক ক্লান্ত দেখাচ্ছে। আগে তুমি কিছু খেয়ে নাও, তারপর সোজা ওই দক্ষিণ পূর্ব দিকে রওনা হও। মেয়েটি তাই করল। একটু বিশ্রাম করে আবার পথ চলা শুরু করে দিল। পথিমধ্যে মেয়েটির আরো অনেকের সাথে দেখা হলো। তারা সবাই মেয়েটিকে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে চলার পরামর্শ দিল। সে বুঝতে পারল সবাই তাকে সত্যি কথা বলছে, সঠিক পথ দেখিয়ে দিচ্ছে। সবাই তাকে ফেরার পথে তাদের আতিথ্য গ্রহণ করতে অনুরোধ করেছে। সারা দিন পথ অতিক্রম করার পর মেয়েটি ক্লান্ত অবসন্ন দেহে অবশেষে টিয়াদের দেশে পৌঁছাল। চারদিকে তাকাতেই সামনে এসে দেখতে পেল এক সুবর্ণ অট্টালিকা।
কে তুমি? কি চাই তোমার? আমি সেই মেয়েটা যেখান থেকে তোমরা দুজন ধান খেয়েছিলে। আমাকে আমার মা বাবা বাসা থেকে বের করে দিয়েছে। তোমরা না বলেছিলে যে বাসা থেকে বের করলে তোমাদের কাছে আসতে, তাই আমি তোমাদের কাছে চলে আসলাম। মেয়েটির পরিচয় ও উদ্দেশ্য জানতে পেরে সাদা টিয়া হলুদ টিয়ারা তাকে সাদরে অভ্যর্থনা জানায়। সোনার সিঁড়ি রূপার সিঁড়ি কোনটা হয়ে উঠবে তা জানতে চাই। আমরা গরিব, তাই আমি কখনো সোনার সিঁড়ি বা রূপার সিঁড়ি দেখিনি, তাই আমি কাঠের সিঁড়ি দিয়ে উঠতে চাই। মেয়েটিকে তাই করতে দিল। বাড়িতে ঢুকে চারদিকে ঐশ্বর্যে ছড়াছড়ি দেখে সে অবাক হয়ে গেল। মেয়েটিকে সুন্দর পোশাক পরতে দিল। তারপর সোনার থালায় এবং রূপার থালায় করে অনেক রকম খাবার খেতে দিল। মেয়েটি ওইসব থালায় খেয়ে অভ্যস্ত নয়, তাই সে সাধারণ থালায় খেতে চাইল। জীবনে কোনোদিনও এমন খাবার সে খায়নি, তাই সে খুব তৃপ্তি সহকারে খেল। মেয়েটিকে ঘুমানোর জন্য একটি স্বর্ণের খাট দেওয়া হলো। তখন মেয়েটি বলল, আমি তো কোনোদিনও খাটে ঘুমাইনি, আমি তো সবসময় মাটিতে শুয়েছি, তাই আজও আমি মাটিতেই শুতে চাই। এই স্বর্ণের খাটে আমি শুতে চাই না। তখন তারা তাকে মেঝেতেই শুতে দিল। পরদিন সকালে সে টিয়াদেরকে তার দুঃখের কথা জানায়। টিয়ারা তাকে সান্ত্বনা দিল। তারা তখন 7 কলস সোনা ও রূপার মোহর আর কয়েকজন রক্ষী দিয়ে মেয়েটিকে বাবা মার কাছে ফেরত পাঠিয়ে দিল। অবশেষে মেয়েটি নিজের বাড়িতে এসে পৌঁছালো। মা বাবা তার মেয়েকে দেখে অনেক খুশি হলো এবং সাথে সোনা রূপার মুদ্রা দেখে তারা তো মহা খুশি। গ্রামের মানুষ অবাক হয়ে তাকিয়ে রইল। তার এরকম স্বর্ণমুদ্রা দেখে তারা অবাক হলো এবং সাথে সাথে তারা কানাঘুষা করতে লাগলো। একদিন তাদের পাশের ঘরের এক লোভী বাবা মা তাদের মেয়েকে তাড়িয়ে দিল সোনা রূপার মোহর খোঁজ করে আনার জন্য। ওই মেয়েটি সবাইকে জিজ্ঞেস করে ঠিকই সাদা টিয়া হলুদ টিয়াদের দেশে পৌঁছালো। তাদের সন্তানটিও ছিল লোভী। মেয়েটি লোভ সামলাতে না পেরে সে সোনার সিঁড়ি দিয়ে উঠল, সোনার থালায় খেল এবং সোনার খাটে ঘুমাল। পরদিন তার এখানে আগমনের কারণটা জানে। টিয়ারা সব শুনে একটা বড় কলসের মুখ ভালো করে বন্ধ করে মেয়েটিকে। যখন কলসের মুখ খুলল তখন ওই বড় কলসটি থেকে বিভিন্ন জাতের বিষধর সাপ বের হয়ে সবাইকে দংশন করে নির্বংশ করল।